মা, মা, তোমার গুণবতী মেয়ে কি ঘুম থেকে উঠে পড়েছে, নাকি তাকে থাপ্পড় দিয়ে ওঠাতে হবে? দোতলা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কথাটা বলল আরিয়ান তালুকদার আনাস। একেবারেই ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নামলো আনাস। পরনে তার সাদা শার্ট, শার্টের সঙ্গে ইন করা কালো প্যান্ট, শার্টের হাতা কোনোই অবধি গোটানো, বুকের সামনে দুটো বোতাম খুলে রাখার কারণে বুকের ফর্সাটাকে যেন সাদা মুক্তার আভা খেলা করছে। বাম হাতে রোলেক্স ঘড়ি, পায়ে শু, মাথায় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করা, উচ্চতায় 5 ফুট 7 হবে। টেবিলে আনাসের জন্য নাস্তার প্লেটে রাখতে রাখতে জবাব দিলেন আদিবা তালুকদার। তালুকদারের মেয়ে বাড়িতে থাকলে তো থাপড়াবি। তাকে তো তার প্রাণপ্রিয়জন সেই সকাল 7টার দিকে এসে নিয়ে গেছে। কাকিমণি, তুমি কিন্তু মন্দ বলো নাই। আদিবা তালুকদার নিজের কথাটা শেষ করার আগেই খাবার টেবিলে এক কোণে নিজের নাস্তা শেষ করতে করতে বলে উঠল আদিয়ান তালুকদার আহিন। ছেলেটার বয়স কত বা হবে? এই তো জানুয়ারির 21 তারিখে 13তে পা দিল। দেখতে মাশাআল্লাহ, তবে তার ভাষ্য মতে বড়দের কথার মধ্যে তার কথা বলার জন্মগত অধিকার। বর্তমান সে তার দায়িত্ব পালন করতে ব্যস্ত। আদিবা তালুকদার বললেন। আমি আবার কি বললাম আহিন বাবা? আহিন বলল, কাকিমণি, তুমি আপুকে বললে না তালুকদারের মেয়ে? আমি ওইটার কথাই বললাম। আপু তো তালুকদারের মেয়ে, যেমন ধরো আস্তান তালুকদার এই বাড়ির মালিক, অর্থাৎ আমার দাদা ভাই। সে এখন তার বউকে নিয়ে পেঁয়াজ খাতে মূলা তুলতে ব্যস্ত। আহিন শেষের কথাটা বলে দুষ্টু হেসে পুনরায় বলতে শুরু করলো। তার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম আদনান তালুকদার, ছোট ছেলের নাম আহাদ তালুকদার, আর মেয়ের নাম আনহা তালুকদার। যদিও বিয়ের পর তালুকদার থেকে শেখ হয়েছে। আদনান তালুকদারের 2 মাত্র ছেলে। বড় ছেলের নাম আজান তালুকদার তাকবীর, আর ছোট ছেলে অর্থাৎ মেয়েরা নাম তো সোনাই হোগা আপ লোক। একটু ভাব নিয়ে। আদিয়ান তালুকদার আহিন। আর রইল আহাদ তালুকদারের ছেলে মেয়ের কথা। আহিন ওর কাকিমণিকে সিঁড়ির দিকে হাতের ইশারায় দেখিয়ে বলল। ওই যে দেখো কাকিমণি, একটা হিরোকে আসতে দেখছো না? আদিবা তালুকদার মাথা নেড়ে হ্যাঁ বোঝালো দেখছে। আহিন ওর কাকিমণির মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল। এটা কে জানো? আমার চাচাতো বড় ভাই, যে কিনা পড়াশোনা শেষ করে নিজের বাবা বড় আব্বুর অফিস জয়েন করেছে। মিস্টার আরিয়ান তালুকদার আনাস। তার একমাত্র বোন আরিবা তালুকদার আরাত, যাকে তুমি কিছুক্ষণ আগে তালুকদারের মেয়ে বলে সম্বোধন করলে। এবার বলো, আরাত আপু তালুকদারের মেয়ে হইল কিনা? আহিনের এত বড় যুক্তি শুনে আদিবা তালুকদার বেকুব বনে দাঁড়িয়ে রইল। চুপ করো বেয়াদব ছেলে, শুধু শুধু কাকিমণিকে জ্বালাচ্ছ কেন? রাবেয়া তালুকদার কিচেন রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের দিকে আসতে আসতে আহিনকে ধমকে উঠলেন। আহিন খাবার খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল। আমি আবার কি বললাম রে বাবা? আমি তো শুধু কাকিমণিকে কথাটা বুঝিয়ে বলতেছি। আনাস চেয়ার টেনে নিয়ে বসতে বসতে আহিনের মাথায় গাটা মেরে আহিনকে উদ্দেশ্য করে বলল। হয়েছে বুদ্ধিজীবীর ভান্ডার, আপনাকে আর বোঝাতে হবে না। আনাস কথাটা বলতে বলতে খাওয়া শুরু করলো। আহিন আনাসের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে পুনরায় খেতে লাগলো। আনাস খেতে খেতে আদিবা তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল। আরাত এত সকালে বাড়িতে নেই মানে? কই গিয়েছে? আদিবা তালুকদার কিছু বলবে তার আগেই মেন গেট থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো। সবাই কণ্ঠের মালিককে অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে আলভিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। আহিনের সমবয়সী ছেলেটা স্কুলে পড়ে, দুজন, বলতে গেলে দুজন দুজনের যান। ভাইয়া আমি বলছি। আলভি ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে বলল। সাতচন্নি আর মায়াবতী, ওরা দুজন কাকিমণির চোখ ফাঁকি দিয়ে মায়াবতীর স্কুটি নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আমি রাতে যখন চুপি চুপি মায়াবতীকে দেখতে ব্যালকনিতে গিয়েছিলাম, তখন ওদের দুজনের কথাগুলো আমি আড়ি পেতে শুনেছিলাম। আলভির কথায় সবাই অবাক চোখে তাকালো আলভির দিকে। আহিন তো অবাক হয়ে বলেই উঠল। সিসি আলবি, বড়দের কথা তুই আমাকে রেখে একা একা আড়ি পেতে শুনছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? এই তোর বন্ধুত্ব? যা, তোর সঙ্গে আজ থেকে আমার কোনো কথাই নেই। আহিন মুখ গোমরা করলো। পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই পুনরায় নিজে থেকে বলে উঠল। 1 মিনিট, তুই মায়াবতীকে দেখতে গিয়েছিলিস মানে? তোর মায়াবতী মানে তো আরাতাপুর কথা বলছিস, তাই না?
হ্যাঁ, সেই তো আমার মায়াবতী। আলভি লজ্জা মিশ্রণ হেসে কথাটা বলতেই আনাস বিরক্ত হয়ে আলভিকে বলল, স্যার, আপনি তো দেখছি সব জানেন। তাহলে আপনার মূল্যবান ডংটা বাদ দিয়ে বলেন তো এবার, রোশনি রাত এত সকাল সকাল কই গিয়েছে? আসলে আনাস ভাইয়া, ওরা দুজন কই গিয়েছে এটা আমি বলতে পারবো না। জানোই তো আমার মায়াবতী কতটা চতুর। আমি যে গতকাল রাতে আমার মায়াবতীর আশেপাশে ছিলাম না, এটা আমার মায়াবতী হৃদয়ে বুঝতে পেরেছিল, জানো। আনাস বিরক্ত চোখে চেয়ে আছে। আলভি নিঃশ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করলো, তারপর মায়াবতীর হৃদয় যখন বুঝতে পেরেছিল, আমি দূর থেকে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলাম, ঠিক তখন আমার চোখে মায়াবতীর চোখ আটকে গেল। আর সেই সময় হঠাৎ সাইড থেকে একটা গান বেজে উঠল, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আনাস আলভির দিকে রাগে লুকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সুর মিলিয়ে গিয়ে উঠল, দোয়াই লাগে, মুখটা তোর একটু বন্ধ কর, নয়তো থাপ্পড় দেব, জ্ঞান হারাবি, বাঁচাতে পারবে না কেউ। সরি ভাইয়া, আসলে ঘুষ হিসেবে মায়াবতী আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছিল, তো এর জন্য ওরা দুজন লং ড্রাইভে গিয়েছে এটা বলার, কিন্তু কই গিয়েছে এটা বলতে পারবো না। আলভি কথাটা বলতেই যখন বুঝতে পারলো মুখ ফসকে সত্যিটা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো। এখন যে তার মায়াবতীর চুমুর ওয়াদা ভঙ্গ হয়ে গেল, কি হবে এখন? আলভির মুখ দেখে সবাই হেসে উঠল। আর আনাস বিড়বিড় করে আলভিকে বলদ বলে নিজের খাওয়ায় মনোযোগী হয়ে গেল। আহিন কিছু বলতে নিবে, ঠিক তখনই আদিবা তালুকদার উচ্চ গলায় রাবেয়া তালুকদারের দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে দুটোকে নিয়ে কি করবো বলেন তো ভাবি? এত সকালবেলা স্কুটি নিয়ে বের হয়েছে, আমার তো টেনশনে মাথা ধরছে। আহা ছোট, ওদেরকে নিয়ে টেনশনে কি আছে? আরাতকে তুই চিনিস না? আরাত নিজের সঙ্গে তার প্রাণপ্রিয় রোশনিকেই আগলে রাখতে জানে। আমি কখন বললাম আমি ওদের দুজনকে নিয়ে টেনশন করছি? আমি তো টেনশন করছি যে রাস্তা দিয়ে ওরা স্কুটি চালাবে সেই রাস্তার মানুষজনকে নিয়ে, না জানি কার কপাল পড়তে চলেছে। আর তার মাসুল ওদের বাবা বড় আব্বুকে দিতে হবে। কতবার বললাম স্কুটি কিনে না দেওয়ার জন্য, কিন্তু না, কে শোনে কার কথা? এবারের বড়ই আদরের একমাত্র মেয়ে বলে কথা, ওনার মুখ থেকে কথা বের হওয়ার আগেই জিনিস সাজে। এখন নাও, তাকে বাড়িতেই খুঁজে পাওয়া যায়। আনাস মায়ের কথায় পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে নিজের খাবার খেতে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত মেয়েকে সামনে না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার মায়ের মুখের বাণী বন্ধ হবে না। একেই অফিসে লেট হয়ে গিয়েছে, বাবা বড় আব্বু অনেক আগেই বের হয়েছে অফিসের উদ্দেশ্যে, তার উপর তাকবির ভাই দেশের বাহিরে থাকায় আনাসের উপরেই সব দায়িত্ব পড়ছে। আলভি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে ফলের ঝুড়ি থেকে একটা আপেল হাতে তুলে নিয়ে আপেলে কামড় বসাতে বসাতে বলে উঠল, কাকিমণি, তুমি সত্যি বলছো? ওদের দুজনকে নিয়ে আমারও বিশ্বাস হয় না। কখন কাকে মৃত্যুর দুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করে আল্লাহ মালুম। আনাস খেতে খেতে আলভির দিকে তাকিয়ে আলভিকে উদ্দেশ্য করে বলল, বাজে না বকে তোর অলস বন্ধুকে বল তাড়াতাড়ি খাওয়া ফিনিশ করতে, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আহিন খাওয়া বাদ দিয়ে আনাসের কথায় গাল ফুলিয়ে বলে উঠল, আমি মোটেই অলস না ভাইয়া, উচিত কথা যেখানে আহিন আলভি সেখানে। কথাটা বলতেই দুই বন্ধু একসঙ্গে বলে উঠল। বুঝতে পারছো? দুই বন্ধুর প্রতিবাদ দেখে আদিবা তালুকদার আর রাবেয়া তালুকদার দুজনেই হেসে ওঠে। আনাস বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুদ্ধির ভাণ্ডার। এখন একটাও কথা না, চুপচাপ খাবার শেষ কর আর চোখের সামনে থেকে দুটো বিদায় হ। আহিন আর কথা বাড়ায় না, চুপচাপ খাবার শেষ করতে লাগলো। রাবেয়া তালুকদার চিন্তিত গলায় সিঁড়ি দিকে তাকিয়ে বলেন, তাকবির তো এত লেট করে না, ওর অফিসে লেট হয়ে যাচ্ছে, এখনো নিচে নামছে না কেন আনাস? ও তো সকাল সকাল জগিংয়ের জন্য উঠে পড়ে। আজকে কি হয়েছে? অসুস্থ নাকি ছেলেটা? ও বড় মা, তোমাকে বলতে ভুলে গিয়েছি, ভাইয়া তো কালকে রাতে ইমার্জেন্সি লন্ডনে ব্যাক করেছে। ওখানে একটা প্রজেক্ট নিয়ে ঝামেলা চলছে, বাবা বড় আব্বুকে বলে গিয়েছে।
রাবেয়া তালুকদার চিন্তিত মুখটা এখন একটু স্বাভাবিক দেখা গেল। আদিবা তালুকদারের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, এই ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বুঝলি ছোট? তাহলে যদি বউয়ের কারণে বাড়িতে আটকানো যায়। হুটহাট এদেশে তো ওদেশে ছেলেটাকে বুঝে উঠতে পারি না, কেমন যেন সবসময় গম্ভীর থাকে। আর কাজ তো কাজ। কথাগুলো শেষ করে পুনরায় আনাসের দিকে তাকিয়ে বললেন, আনাস, তাকবীর লন্ডনে পৌঁছে ফোন করেছিল? না বড় মা, এখনও হয়তো বিমান ল্যান্ড করে নাই। ভাইয়া রিসোর্টে পৌঁছে ফোন করবে, টেনশন করো না। এখন আসলাম তাহলে, আল্লাহ হাফেজ। আনাস খাবার টেবিল থেকে উঠতে উঠতে কথাটা বলে। বাড়ি থেকে বের হয়ে পার্কিং এরিয়া থেকে নিজের বাইকটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। ও চাচা, ও চাচা, রাস্তা থেকে সরো, সরো, সাইড হও। এই রশ্মি সাবধানে, লেগে গেল তো, লেগে গেল রে, লেগে গেল। আমার কোমরটা শেষ হয়ে গেল। কি ভাবছেন, অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ঠিক ধরেছেন। দুজন একটু আগে জমের দুয়ারে ঠকঠক করছিল, কিন্তু কোনো লাভ হলো না। আজরাইল ওদের উল্টা বলে দিল, বাচ্চারা, তোমাদের তো এখনো বহু কাম করা বাকি। তোমরা এখানে কেন? যাও যাও, তোমাদের দায়িত্ব পালন করো, আমাকে ডিস্টার্ব করো না, যাও যাও। তোর কি করার? রশ্মিরাত কি অভদ্র নাকি? ওরা ভদ্রতার খাতিরে চলে এলো পথে চাচাকে উদ্ধার করতে। আরাত রাস্তা থেকে উঠে নিজের গাউন থেকে হাত দিয়ে ধুলো ছাড়তে ছাড়তে পথের চাচাকে উঠাতে এগিয়ে গেল। চাচা, আপনি আপনি ঠিক আছেন? কোথাও ব্যথা পান নাই তো? ব্যথা পেলে ডাক্তারের কাছে চলেন। আসলে সরি চাচা, আমরা ঠিক আপনাকে দেখতে পাই নাই। শুধু যে আমাদের দোষ এটা কিন্তু একদম মেনে নিব না। আপনি রাস্তা দেখে শুনে চলবেন তো, তাই না? সামনে পেছনে কোনো গাড়ি আসছে কিনা এটা চেক করে তো রাস্তা পার হবেন। আরে মেয়ে, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি, আমার ব্যথা লাগি নাই। তুমি ওই মেয়েটাকে উঠাও গিয়ে, দেখো মেয়েটার পায়ের উপর স্কুটি পড়ে আছে। আরাত সঙ্গে সঙ্গে চোখ তুলে সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই দেখতে পেল রশ্মির গায়ের উপরে স্কুটি পড়ে আছে, আর রশ্মি আরাতের দিকে অবাক চোখে তাকিয়ে আরাতের চলচলন লক্ষ্য করছে। প্রথমে তো রশ্মির স্কুটি চালানোর কারণে ওর পায়ের উপরে স্কুটিটা পড়েছে, আর আরাত পিছে ছিল বিধায় রাস্তার সাইডে সিটকে পড়েছে। পথে চাচা স্কুটি ধাক্কা লেগে সামনে থেকে কিছুটা দূরে সিটকে পড়েছে। কাঁচা রাস্তা বিধায় ব্যথা পায়নি। তবে আরাত রাস্তা থেকে উঠে রশ্মিকে না তুলে পথের চাচাকে উঠাচ্ছে, যেখানে পথের চাচার কিছুই হয় নাই, আর রশ্মির পায়ে অলরেডি যথেষ্ট ব্যথা পেয়েছে। আরাত রশ্মির দিকে তাকাতে রশ্মি অসহায় ফেস করে আয়াতের দিকে তাকালো। রশ্মির অসহায় ফেস দেখে যে কেউ বলে দিতে পারবে, বোন আয়াত, তোর দুটো পা ধরি, প্লিজ বোন আমাকে হেল্প কর। তুই এত পাষাণ কবে থেকে হইলি রে? প্লিজ বোন হেল্প। আরাত পথে চাচাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো, মুখটা ব্যঙ্গ করে রশ্মির দিকে তাকিয়ে বলে উঠল, রোশনি বাবু, তুমি কি ব্যথা পেয়েছো? রশ্মি এবার একটু রাগ নিয়ে বলে উঠল, আরাত, নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি ওঠা আমার শাকচুন্নি। রশ্মির কথায় আরাতের মুখের পরিবর্তন ঘটল। আরাত রশ্মির দিকে এগিয়ে এসে রশ্মিকে ওঠাতে ওঠাতে পুনরায় বলে উঠল, শাকচুন্নি আমার নাম না, এটা তোর নাম হবে, ভুলে গিয়েছিস? তোর ভাই তেলাপোকা জবাই করে তোর নামের আকিকা করেছে, আর এসব কিছু তো তোর জন্যই হয়েছে। যদি তুই জেদ না করতি আর আমি না তোকে স্কুটি চালাতে দিতাম, আর না লং ড্রাইভের 12টা বাজতো। ঠোঁট বাঁকা করে কথাগুলো বলে উঠল আরাত। আরাতের কথার মুখে রাগ নিয়ে রশ্মি বলে উঠল, আমি ব্যথা পেয়েছি আর তুই আছিস তোর লং ড্রাইভ নিয়ে। তো কি করব? তোর শোকে এখন রাস্তায় গড়াগড়ি খাবো নাকি? আরাতের বাচ্চা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আজব, এখানে আমার বাচ্চা কই পেলি তুই? আরাত এদিক ওদিক তাকিয়ে একটু নাটকীয় ভঙ্গিমা করে পুনরায় বলে উঠল, বল বল, কই সে গোলামের পুত? আমি তাকে জিজ্ঞাসা করব তার আব্বা কোন রাস্তার জ্যামে আটকে পড়েছে। আমার বাচ্চার আব্বা কি তার শ্বশুর আব্বার বাড়ির রাস্তা এখনো চিনতে পারছে না, নাকি আমার বাচ্চার আব্বা কিপটা তার বউকে এত এত শাড়ি কিনে দেয়া ভয়ে তার বাচ্চার আম্মুকে ঘরে তুলতে চাইছে না? এ মেয়ে, তুমি এত ফাজিল কেন?
দেখছো মেয়েটার ব্যথা পেয়েছে, তাড়াতাড়ি স্কুটি উঠাইয়া ওকে নিয়ে ডাক্তার দেখাও। যাও, একটার পর একটা বাজে বকে যাচ্ছ। এক নিমেষে কত প্রকার বাজে বকলে জানো তুমি? সামনে একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে, সেদিকে কোনো খেয়াল নেই, একটার পর একটা বাজে বকে যাচ্ছ। পথের চাচা কথাটা বলে রশ্মির কাছে এগিয়ে গিয়ে রশ্মির মাথায় হাত রেখে আদুরে গলায় বললেন, মামুনি, তুমি ঠিক আছো? জি আঙ্কেল, একদম পারফেক্ট। একটু পায়ে ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। একটা হাসি দিয়ে বলল রশ্মি। আরাত এবার নিজের দুহাত কোমরে রেখে গাল ফুলিয়ে পথের চাচার দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা চাচা, আপনারা আমাকে দেখে কোন দিক থেকে ফাজিল মনে হচ্ছে? হ্যাঁ, পথের চাচা এবার রশ্মির থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ দৃষ্টি রাখে আরাতের উপর। মেয়েটার গায়ের রং লাল ফর্সা, মুখটা গোল গাল, গাল ফুলিয়ে কোমরে দুহাত রাখা। মাহবুব ইসলামের হাসি পেল, কেমন যেন একদম আদর করে দিতে মন চাইল। মাহবুব ইসলামের এক নিমিষে নিজের মেয়ের মীরার কথা মনে পড়ে গেল। মীরাও তো এমন করেই মাহবুব ইসলামের কাছে নিজের অভিযোগগুলো তুলে ধরে। কথাগুলো ভেবেই মাহবুব ইসলাম মুচকি হাসি দিয়ে কিছু বলতে যাবে, তার আগে আরাত পুনরায় বলে উঠল, কি বলেন তো চাচা? আজকালকার যুগে মানুষের উপকার করতে নেই, মানুষ উপকার মনে রাখে না। যদি আমার ফ্রেন্ড স্কুটিটা আপনার সঙ্গে ডিরেক্ট ধাক্কা দিত, তাহলে অবশ্যই আমাদের উপকার আপনার সারা জীবন মনে থাকতো। আমার ফ্রেন্ড আপনাকে বাঁচালো, কিন্তু দেখেন আপনি এখনই আমাদের উপকার ভুলে গিয়ে আমাকে ফাজিল উপাধি দিয়ে দিলেন। হ্যাঁ মানছি, ভুলবশত আমার ফ্রেন্ডের মিস্টেক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমি স্কুটি চালাইলে একদম মিস হইতো না। আমি আপনাকে ডিরেক্ট উপরের টিকিট কেটে দিতাম। কথা দিচ্ছি পরের বার এমন হবে না। পরের বার দেখা হইলে ডিরেক্ট আপনাকে জ্যামের দুয়ারে পাঠানোর ব্যবস্থা করে দিব। এই নিয়ে আর মনে কোনো কষ্ট রাখেন না, কেমন? মাহবুব ইসলামের কিছুক্ষণ আগে আরাতকে ঘিরে মনের মধ্যে যেটুকু ভালো লাগা শুরু হয়েছিল, সেই ভালো লাগাটুকু এক নিমিষেই রাগের রূপান্তরিত হলো। এই বেয়াদব মেয়ে, তুমি তো আসলেই বেয়াদব। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি তাও জানো না দেখছি। পরের বার দেখলে হইলো আমাকে একদম উপরে পাঠাবে। এটা আবার বড় মুখ করে বলছো, তার সঙ্গে এটাও বলছো আমি এই নিয়ে যেন মনে কষ্টে না রাখি। আচ্ছা, তোমার মাথায় কি স্ক্রু ঢিলা আছে? হ্যাঁ, মাহবুব ইসলাম আরও কিছু বলতে নিবে, ঠিক তখনই মাহবুব ইসলামের ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে একবার আরাতের দিকে আর চোখে তাকিয়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ মাহির, বলো। ফোনের ওপারে থেকে মাহির নামের ছেলেটা বলে উঠল, আব্বু, কই তুমি? আর কতক্ষণ ওয়েট করব? আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। এত লেট কেন করছো বাসায় আসতে? মাহবুব ইসলাম মাহিরের কথার উত্তর করলেন। হ্যাঁ মাহির, 5 মিনিট ওয়েট করো, আসছি আমি। মাহবুব ইসলাম আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠলেন, আর বলো না, রাস্তায় একটা পাগল মেয়ের সঙ্গে দেখা, এই জন্য একটু লেট হইতেছে। মাহির ফোনের ওপাশে থেকে অবাক হয়ে বলে উঠল। পাগল? আরাত নিজের দিকে হাতের আঙুল তাক করে মুখ ফুলো করে বলে উঠল, কি আমি পাগল? মাহবুব ইসলাম ফোনে বললেন, হ্যাঁ পাগল, তুমি ওয়েট করো, আমি আসতেছি। কথাটা বলি মাহবুব ইসলাম একবার আর চোখে আরাতের দিকে তাকিয়ে তার নিজস্ব গন্তব্যের দিকে হাঁটা ধরলেন। কয়েক পা সামনে এগিয়ে গিয়ে ফোনটা কেটে পকেটে রাখতে রাখতে পিছনে তাকালেন। একবার পিছনে তাকিয়ে মাহবুব ইসলাম বিড়বিড় করে বলে উঠল, কি মেয়েরে বাবা, আমার কানটা ঝালাপালা করে দিল 6-7 মিনিটে। আমি নিশ্চিত ওই মেয়ের বাড়ির মানুষগুলো সব কয়টা তার ছেঁড়া হবে, নয়তো এই মেয়েকে সহ্য করে কিভাবে। যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িকে আমার তরফ থেকে অগ্রিম বেদনার শুভেচ্ছা জানাচ্ছি। আরাত তো রেগে তো ফায়ার। রশ্মি আরাতকে একবার দেখে নিয়ে আরাতের উদ্দেশ্য করে বলে উঠল, দেখ বোন, অনেকটা লেট হয়ে যাচ্ছে। যদি কাকিমণি জানতে পারে আমরা কাউকে কিছু না জানিয়ে বের হয়ে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে ফেলেছি, তাহলে আর রক্ষে নেই। আর রাগ করিস না বোন, চুপচাপ। আরাত রশ্মির দিকে রাগী গলায় বলে উঠল, তুই আমারে রাগ করতে বারণ করছিস? তুই দেখলি ওই চাচা আমারে পাগল বলে গেল, আর তুই তার প্রতিবাদ না করে আমাকে চুপ থাকতে বলছিস? রশ্মি বিরক্ত মুখে আরাতের দিকে তাকিয়ে বলল, তা কি করব? আমিও তোর মতো ওই মুরব্বির সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করব?
তুইও কিন্তু কম যাস নাই। উনি মুরব্বী মানুষ, দেখলি না আমার মাথায় কি সুন্দর হাত রাখলো। আর তুই এমন মানুষের সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করলি। হয়েছে হয়েছে। উনিও তো মুরব্বি হয়ে আমার সঙ্গে ঝগড়া করছিল। তার বেলা শুধুমাত্র উনি তোর মাথায় হাত রেখেছে বলে ছেড়ে দিলাম, নয়তো বুঝিয়ে দিতাম এই আরিবা তালুকদার আরাতের সঙ্গে লাগতে আসা কাকে বলে। রশ্মি আর কথা বাড়ালো না। আরাত স্কুটি উঠিয়ে সামনে বসলো নিজে চালাবে বলে, আর রশ্মি পিছনে ঠিকঠাক হয়ে বসছিল। হঠাৎ আরাত পুনরায় বলে উঠল, কিরে শাকচুন্নি, এখন ঠিক আছিস? ডাক্তার দেখাবি? আরাত কথাটা বলে পিছন ঘুরিয়ে রশ্মির দিকে তাকিয়ে পুনরায় জানতে চাইলো। দেখি দেখা, কই ব্যথা পেয়েছিস? রশ্মি অভিমানী গলায় উত্তর করলো, সর, এতক্ষণে দরদ দেখাতে হবে না। আরে রাগ করছিস কেন শাকচুন্নি? তুই তো আমার সব। তুই ব্যথা পেয়েছিস, আর দেখ তোর ব্যথা আমার জখম হয়ে ধরা দিয়েছে। রশ্মি এবার আরাতকে নিয়ে উত্তেজনা হতে দেখা গেল। কই দেখা, কোথায় ব্যথা পেয়েছিস? বেশি কি ব্যথা করছে? এতক্ষণ তো খুব আমাকে নিয়ে পড়েছিলিস, নিজে যে ব্যথা পেয়েছিস সেদিকে কোনো খেয়াল আছে? স্কুটি, ঘোড়া, ডক্টরের কাছে চল দ্রুত। রশ্মি আরাতকে বকতে বকতে, সর সামনে থেকে, তুই পিছনে বস, আমি স্কুটি চালাচ্ছি, তোকে চালাতে হবে না। রশ্মি স্কুটি থেকে নামতে যাবে, আরাত রশ্মির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে ওঠে। এইভাবেই সারা জীবন থেকে যাস। রশ্মি অবাক হয়ে বলে উঠল। মানে? আরাত স্বাভাবিক হয়ে বলল, কিছু না। আরাত এতক্ষণ রশ্মির নিজেকে ঘিরে ব্যাকুলতাগুলো মুগ্ধ চোখে দেখছিল। আরাত সামান্য জখমের কথা বলতে রশ্মি নিজের ব্যথার কথা ভুলে গিয়ে আরাতের জন্য ছটফটানি শুরু করলো। অথচ আরাত যে রশ্মির ব্যথাকে নিজের ব্যথা মনে করে কথাটা বলো। রশ্মি স্কুটি থেকে নামতে যাচ্ছিল, তখনই আরাত বলে উঠল, হয়েছে শাকচুন্নি, একবার আপনার কারণে অলরেডি জ্যামের দুয়ার থেকে ঘুরে আসলাম, আর আপনাকে স্কুটি চালাতে হবে না। আমি ঠিক আছি। তুই পায়ে ব্যথা পেয়েছিস, এখন শুধু ঠিকঠাক হয়ে বস, তাহলেই হবে। রশ্মি মুচকি হেসে স্কুটিতে ঠিক হয়ে বসতে বসতে আরাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ রাত সোনা। আরাত স্কুটি চালাতে চালাতে মুচকি হাসলো। আই লাভ ইউ টু শাকচুন্নি। রশ্মি আরাতের কথাই গাল ফুলিয়ে বলল, এই তোদের দুইজনের আমার নাম, এত সুন্দর নামটা চোখে পড়ে না? কত সুন্দর নাম, হৃদিতা জাহান রোশনি, কিন্তু তোরা দুইজন। আমাকে কেন বলছিস? তোর মায়ের পেটের ভাইকে বল, সেই তো তেলাপোকা জবাই করে তোর নাম শাকচুন্নি রেখেছে। আমি আমার ক্রাশের কথাটা ফেলতে পারবো না, বুঝতে পারছিস তো? একমাত্র ভবিষ্যৎ জামাই বলে কথা। দুজনই শব্দ করে হেসে উঠল। রশ্মি হাসতে হাসতে পুনরায় বলে উঠল, তাও ঠিক, তবে তুইও যেমন ওই আলভিটাও তেমন। এমনি তোদের বলে লাভ নেই, জানি আমি। আলভিকে আর কি বলবো, সে যে আমার মায়ের পেটের ভাই। অথচ দেখ, সব স্বভাব তোর মতো। এই যে সারাদিন আমার পেছনে লেগেই থাকবে, আর সারাক্ষণ শুধু মায়াবতী মায়াবতী বলে মুখে ফেনা তুলবে। ফাজিল একটা, সঙ্গে কিন্তু আহিনটাও কম যায় না বল। যা বলেছিস, তবে আমার সাঙ্গপাঙ্গ তো, এজন্য ওদের প্রশংসার অভাব হবে না। ভাবনা নিয়ে ভালোভাবে স্কুটি চালা, নয়তো এবার অ্যাক্সিডেন্ট করে ফেলবি। কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের অর্ধেক আয়াত কমাইছিস। তোর সঙ্গে থাকলে কবে যেন আমার ভবিষ্যৎ জামাইয়ের সামনাসামনি মুখ দর্শন না করে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। রশ্মি দুষ্টু হেসে কথাগুলো বলল। আরাত রশ্মির কথায় একটু অবাক হলো। এই ফাজিল, কি বললি? আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম? রশ্মি মুচকি হাসি দিয়ে বলে ওঠে, তুই তো অ্যাক্সিডেন্ট করেছিলি কিছুক্ষণ আগে। স্কুটি তো তুই চালাচ্ছিলি, মনে নেই তোর? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি তো অ্যাক্সিডেন্ট করছিলাম। বলেই দুজন একসঙ্গে শব্দ করে হেসে উঠল। আদিল দরজায় কড়াঘাত নেড়ে বলল, মে আই কামিং স্যার? 2 সেকেন্ডের মাথায় রুমের ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কাম। আদিল দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। সামনে দিকে তাকাতেই হা হয়ে দাঁড়িয়ে রইল। নিজ জায়গায় এই প্রথম আদিল 25 বছরের যুবক হয়ে কারোর উপর ক্রাশ খেলো। তাও ক্রাশটা মেয়ের উপর হইলেই মানা যেত, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের উপর ক্রাশ খেলো। কথাটা হাস্যকর শুনতে হলেও আদিলের কাছে এটা স্বাভাবিক, কারণ আজান তালুকদার তাকবি পুরুষটাই এমন। এই যে আদিলের সামনে খালি গঠনে এক হাত দিয়ে মাথার ভেজা চুলগুলো,
তাওয়েল দ্বারা মুছতে মুছতে মাথাটা পিছনে ঘুরিয়ে মুখে প্রশ্নবোধক চাহনি নিয়ে ভ্রুকুচকে আদিলের দিকে তাকালো ব্ল্যাক ট্রাউজার পরিহিত পুরুষটা। ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানির কণাগুলো যেন সৌন্দর্য কয়েক গুণ বেড়ে দিয়েছে। এমন না আদিল আজকে প্রথম দেখছে তার স্যারকে। হ্যাঁ, দেখেছে তো, তবে কোট প্যান্ট পরিপাটি গোছানো তাকবীরকে। তাকবীর মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতে দরজায় করাঘাতের শব্দই দরজার দিকে তাকালো তাকবীর। আদিলকে দরজার সামনে নিজের দিকে হা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর মুখে প্রশ্নবোধক চাহনি নিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে নিতে নিতে ইশারায় বলো। হোয়াট? হঠাৎ তাকবীরের কথায় আদিল নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে থতমতো খেয়ে বলে উঠল। সরি স্যার। ঠিক সেই সময় ফোনের ওপাশ থেকে আনাসের কণ্ঠ শোনা গেল। আনাস বলে উঠল। আমাকে শুনতে পারছিস আদিল? কথা বলছিস না কেন? হ্যাঁ ভাই, শুনতে পারছি। কথাটা বলেই নিজের হাতে রাখা ফোনটা তাকবীরের দিকে এগিয়ে দিতে দিতে। স্যার, আপনার ফোন। আনাস ভাই ফোনের ওপারে রয়েছে। আপনাকে লাইনে না পাওয়ায় আমাকে ফোন দিয়ে বলল আপনার কাছে ফোনটা পৌঁছে দেওয়ার জন্য। তাকবীর আদিলের দিকে একবার আর চোখে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই ফোনের ওপর থেকে আনাসের কথা ভেসে এলো। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর পেতেই আনাস পুনরায় বলে উঠল। ভাইয়া, এভরিথিং ইজ ফাইন? ইয়া। ডিনার করেছো? নো, এনিথিং এলস? নো। ওকে, আল্লাহ হাফিজ। তাকবীর ফোনটা কেটে দিয়ে আদিলের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল। মিটিং কয়টায়? জি স্যার, দুপুর 2টা নাগাদ। ওকে। তাকবীর ব্যাক সাইড থেকে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে ল্যাপটপে মনোযোগী হয়ে গেল। আদিল বুঝতে পারল না ওর কি এখন যাওয়া উচিত হবে নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। স্যার তো কিছু বলছে না। আদিলকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর ল্যাপটপের দিকে চোখ রেখেই বলে উঠল। এনি প্রবলেম? আদিল মাথা নাড়িয়ে বলল। নো স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে আসতে পারো। জি স্যার। কথাটা বলার সঙ্গে সঙ্গে আদিল রুম থেকে বের হয়ে বড় করে শ্বাস নিল। মাথাটা উপরের দিকে তাক করে বিড়বিড় করতে লাগলো। হে আল্লাহ, তোমার এই বান্দা এমন কেন? এই বেড়ার মুখ থেকে কি কথার বাকগুলো তার ভবিষ্যৎ বউয়ের বাণী করে দিয়েছ? তুমি বলো, তোমার এই বান্দার পুরো বন্ধু মহল সবসময় হাসি আড্ডায় মজে থাকে, কিন্তু তোমার এই কঠিন বান্দা এমন কেন? কথাগুলো বিড়বিড় করতে করতে আফসোস সহিত নিঃশ্বাস ফেলে নিজের রুমের দিকে হাঁটা ধরল আদিল। ও পাশে আনাস আল্লাহ হাফেজ বলতে টুট টুট শব্দে হয়ে গেল। ফোনটা কেটে গেল। আনাস ফোন থেকে চোখ তুলে বাবা বড় আবুর দিকে তাকিয়ে বলে উঠল। ভাইয়া ঠিকঠাকভাবে পৌঁছেছে, টেনশন করবেন না বড় আব্বু। আমি আদিলের সঙ্গে কথা বলে নেব। আদনান তালুকদার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন। হ্যাঁ, এতটা পথ জার্নি করে টায়ার্ড ফিল করছে হয়তো। চলো বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে ভিডিও কলে কথা বলা যাবে। আদনান তালুকদার কথাগুলো বলে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল। আহা, গাড়ি পার্কিং থেকে বের কর। কথাটা বলেই আদনান তালুকদার আনাসের কেবিন থেকে বেরিয়ে গেলেন। আহা তালুকদার ঠিক আছে ভাইয়া বলে নিজের ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। বাড়িতে ফিরবে না এখন? আনাস বাবার দিকে তাকিয়ে বলে উঠল। আমার বাড়িতে ফিরতে লেট হবে বাবা। আশিক, হাবিব ওদের সঙ্গে একটু দেখা করব। আমার জন্য ওয়েট করছে ওরা। আপনি বড় আব্বুকে নিয়ে সাবধানে বাড়িতে যাবেন। আহাদ তালুকদার অফিস রুম থেকে বের হতে হতে আনাসের উদ্দেশ্যে বলল। অনেক রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করবে। কথাটা বলে আহাদ তালুকদার চলে গেলেন। আনাস ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে সেও চলো নিজ গন্তব্যে। আনাসের বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আনাস নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে বুকে ঝুলিয়ে রাখলো। বাইক থেকে নেমে বাইকের চাবিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে রেস্টুরেন্টের ভিতরের দিকে এগিয়ে গেল। আনাস রেস্তোরাঁর ভিতরে গিয়ে চারদিকে চোখ বোলাতে চোখে পড়ল রেস্তোরাঁর এক কোণার দিকে হাবিব টেবিলে বসে একটা কফির সামনে নিয়ে নিজের ফোন ঘাটাঘাটি করছে, আর আশিক টেবিলের উপরে বসে পা দুটো ঝুলিয়ে রেখে ফোনে কথা বলতে ব্যস্ত। আনাস ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। শরীরটা চেয়ারের সঙ্গে এলিয়ে দিয়ে বলল, এক কাপ কফি অর্ডার দে ভাই, খুব টায়ার্ড লাগছে।
আশিক ফোনে কথা বলতে বলতে একবার আনাসের দিকে আর চোখে তাকিয়ে পুনরায় ফোনে কথা বলায় মগ্ন হয়ে গেল। আর হাবিব ফোন থেকে চোখ তুলে আনাসের দিকে একবার দেখলো, মুখ ঘুরিয়ে ওয়েটারকে দেখে কফি অর্ডার দিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে আনাসের দিকে তাকালো। মুখে একটু বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বলল হাবিব, কতক্ষণ থেকে ওয়েট করছি তোর জন্য। তোর আসার কথা ছিল 9টায়, আর তুই আসলি 10:30টায়। আমি কফিটা শেষ করেই বের হতাম এখন। আনাস চেয়ারে গায়ে এলিয়ে দেওয়া অবস্থায় বলে উঠল, আরে তাকবির ভাই দেশে না থাকায় আজকে অফিসের চাপ একটু বেশি ছিল, খুব টায়ার্ড লাগছে দোস্ত। হাবিব আনাসের দিকে তাকিয়ে আছে। ওয়েটার কফি দিয়ে এলো। আনাস সোজা হয়ে বসতে বসতে বলে উঠল, কফিটা শেষ করে বাড়িতে ফিরব। আনাসের কথা শুনে আশিক ফোন কেটে দিয়ে পকেটে রাখতে রাখতে বলে উঠল, আসলি তো মাত্র, এসেই বাড়িতে যাওয়া নিয়ে তাড়াহুড়ো শুরু করেছিস। তোর তো বাড়িতে কেউ নেই, তোর তো বাড়িতে বউ নেই, তাহলে এত তাড়া কেন বাড়িতে যাওয়ার বলতো? আশিকের কথায় চোখ মুখ কুঁচকে বলে উঠল আনাস, তোর কাছ থেকে আর কি আশা করবো বলতো? তোর মাথায় সারাদিন এর বউ ওর বউ, ওই মেয়ে এই মেয়ে লেগেই থাকে শালা। বাড়িতে শুধু বউ থাকলে তাড়াতাড়ি ফিরতে হবে কেন? বউ ছাড়াও তো ভাই বোন, মা বাবা আরো অনেকেই রয়েছে, তাই না? আনাসের কথায় আশিক পুনরায় বলে উঠল, হ্যাঁ অনেকেই আছে তো, কিন্তু সেগুলো তো তোর চোখে পড়বে না। এই যে একটা মেয়ে তোকে চোখে হারায়, এটা তো দেখেও দেখিস না। আবার এমন একটা কিউটি কাজিন থাকলে কবেই পটিয়ে নিতাম। হ্যাঁ মেয়েটা কত কিউট রে। কথাটা বলতে বলতে আশিক নিজের দুগালে দুহাত রাখলো। আনাস আশিকের দিকে রাগী লোক নিয়ে বলে উঠল, জাস্ট সেট আপ ইডিয়েট, মুখটা বন্ধ রাখ। তোর মুখ দিয়ে ইরা নাম উচ্চারণ হইলে মুখের জায়গায় মুখ থাকবে না বলে দিলাম। আশিক আনাসের কথাই মুখ বাঁকিয়ে বলে উঠল, ঢং দেখে বাঁচি না। মেয়েটার ভালোবাসা স্বীকার করতে চাস না, আবার তার নাম অন্য কেউ উচ্চারণ করতে পারবে না। এটা একটু বেশি নাটক হয়ে গেল না আনাস তালুকদার? আনাস কিছু বলতে যাবে ঠিক তখনই হাবিব বলে উঠল, চুপ করবি তোরা? সেই কখন থেকে একটার পর একটা বাজে বকে যাচ্ছিস দুইজন। এই আনাস তকবির কবে আসবে রে দেশে? নট শিওর, মেবি 5-6 দিন লাগবে ওদিকে সবকিছু সামাল দিতে। চল আজকে উঠলাম তাহলে। আনাস কথাটা বলে চেয়ার থেকে উঠে পড়ল। হাবিব আনাসকে উঠতে দেখে বলল, মাত্র তো আসলি, অন্তত কফিটা শেষ কর। আনাস হাবিবের দিকে তাকিয়ে, অনেক রাত হয়ে গেছে, অন্য একদিন, আজকে খুব টায়ার্ড লাগছে রে। কথাটা বলে আনাস আবার আশিকের দিকে তাকিয়ে বলল, চল শালা, তোর জন্য পুরো মুডটাই খারাপ হয়ে গেল, উঠলাম আজকে। আশিক আনাসের কথাই বলে উঠল, সেম টু, শালা মুডের খালাম্মা করে দিলি। বাড়িতে ফিরে মুড ফিরিয়ে আনতে হবে। আশিক কথাটা বলেই দুষ্ট একটা হাসি দিল। সঙ্গে সঙ্গে আনাস আশিকের বুকে একটা ঘুষি দিয়ে বলে উঠল, শালা তুই আর ভালো হবে না, তোর মুড সুইং মানেই তো মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা। কথাটা বলেই তিন বন্ধু একসঙ্গে হেসে উঠল। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বিদায় নিয়ে তিন বন্ধু যে যার মতো নিজ নিজ গন্তব্যের দিকে ফিরল। তালুকদার বাড়ির বড়রা যে যার ঘরে ঘরে, আর ছোট বিচ্ছুগুলো ছাদে নিজেদের মতো আড্ডা দিতে ব্যস্ত। অলরেডি রাত 11টা বেজে গেছে, তারপরও তাদের আড্ডা জমে পুরো ক্ষীর। হবেই না কেন? যেখানে রশ্মিরাত সেখানে শুধু ক্ষীর কেন, আড্ডা জমে একেবারে পায়েস হয়ে যাবে। যাক, এখন মূল কথায় আসি তাহলে। কি ভাবছেন তো আরাত রশ্মি এত রাতে এক ছাদে কিভাবে? চলেন ওদের পরিচয় দিয়ে আসা যাক তাহলে। রশ্মিরাত বেস্ট ফ্রেন্ডের পাশাপাশি ওদের আরেকটা পরিচয় রয়েছে। বলতে গেলে ওই পরিচয়ের ক্ষেত্রে ওদের ফ্রেন্ডশিপ শুরু। রক্তের সম্পর্ক না ওদের, তারপরও রক্তের সম্পর্ক থেকেও বেশি কিছু। রশ্মিরাত দুজনের প্রতিবেশী ছিল। রশ্মি ফ্যামিলি বলতে শুধু রশ্মি, আলভি আর ওর আম্মু আব্বু। তবে রশ্মির আব্বু বেশিরভাগ সময় কাজের সূত্রে দেশের বাহিরে থাকা। এই যে চারজন মিলে এখন তালুকদার বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে, এই ছাদটাও এমন। আরাদের ছাদ থেকে রশ্মিদের ছাদে একলাফিয়ে যাওয়া যাবে, আবার আসতে পারবে। ওরা ছোটবেলা থেকে দেখে আসছে দু পরিবারের কতটা মজবুত সম্পর্ক। সেই সম্পর্কে ঘিরেই আজ ওরা দুজনের বেস্ট ফ্রেন্ড। রশ্মি ছাদের মেঝেতে পা দুটো মেলিয়ে দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আরাত রশ্মির পায়ে মাথা দিয়ে ছাদের মেঝেতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে। আহিন আর ভিওরা দুজন আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। কে কতটা হিসাব করতে পারে এটা নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে। হঠাৎ আরাত রশ্মির পা থেকে উঠে সোজা হয়ে বসে বলে উঠল, ভূতের গল্প শুনবি তোরা?
আরাত কথাটা বলতেই আলভি আহিন দুজনেই আরাতের দিকে তাকিয়ে বলে উঠল। বলো বলো আপু, আমরা শুনবো। আর আলভি আরাতের দিকে একটু চেপে বসতে বসতে বলে উঠল। মায়াবতী, আমাকে তোমার পাশে রাখো কেমন, নয়তো তুমি ভয় পাবে। আলভির কথায় আরাত মুখটা বাঁকা করে বলে উঠল। এ আসছে সাহসী রাজ্যের রাজা। শর্ট দূরে চাপ, একদম আমার শরীরের সঙ্গে নিজেকে জাপটে নেওয়ার চেষ্টা করবি না। সত্যিটা বললেই হয়, নিজে ভয় পাবি এজন্য আমার সঙ্গে চিপকাতে চাইছিস। ভিতু রান্ডা একটা, সর সর দূরে সর। কথাগুলো বলে আলভিকে হাতের ইশারায় দূরে সরতে বলল আরাত। আরাতের কথায় রশি এবার ফিক করে হেসে দিল আর আহিন বলে উঠল। প্লিজ আপু, তুমি গল্প শুরু করো, আলভিকে আমার সঙ্গে রাখবো। তুমি ওই ভুরের আন্ডাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করো না তো আর। আহিন কথা বলতে বলতে রশ্মির দিকে একটু চেপে বসলো। আলভিকে ওর বা পাশে জায়গা করে দিতে দিতে বলে উঠল। এই আলভি, আমার পাশে বস, তাহলে আর ভয় পাবি না। বস বস। আহিনের কাজ দেখে রশি নিজের ভ্রু নাচিয়ে বলে ওঠে। বাবা, আজকে নিজেকে খুব সাহসী প্রমাণ করছিস রে আহিন। এবার তোর মতলবটা কি বলতো? রশ্মির কথায় আরাত মুখে একটা বাঁকা হাসি টেনে রশ্মির কথায় উত্তর করলো। দেখছিস না ও তোর সঙ্গে কিভাবে চিপকে আছে? আলভি ওর পাশে বসবে, তাহলে ও তোদের দুজনেরই মাঝখানে হবে। এজন্য বিচ্ছুর সাহস ভান্ডার উপস্থিত হয়েছে। বোঝাস না? আহিন আরাতের কথা এবার একটু ভাব নিয়ে বলল। দেখো আপু, সব জায়গায় সবসময় সত্যি কথা বলতে হয় না। এবার শুরু করো তো, অনেক লেট হয়ে যাচ্ছে। আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে। আহিন নিজের পাশে আলভির হাত টেনে নিয়ে বসালো। আলভি আহিনকে মুখ বাঁকিয়ে আরাতের দিকে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ মায়াবতী, তুমি শুরু করো। আরাত তিনজনের মুখের দিকে তাকিয়ে একটু ভাবুক হয়ে বলে উঠল। ভূতের গল্প বলবো তা ঠিক আছে, কিন্তু ভূত বলতে আসলে কি কিছু আছে এই দুনিয়াতে? আহিন আলভি একসঙ্গে দুজনের মুখ চাচাই করে বলে উঠল। মানে? আরাত যেন এবার ভঞ্জামি করার সুযোগ হাতে পেয়ে গেল। মুখটা সিরিয়াস করার ভান করে বলে উঠল। শোন তাহলে, তোরা নিশ্চয় ভূতের মুভি দেখছিস। আলভি আহিন একসঙ্গে মাথা নাড়িয়ে বোঝায় দেখেছি। আর রশ্মি আরাতের দিকে বিরক্তি চোখে তাকিয়ে রইল এটা দেখার জন্য আরাত ভণ্ডামের লিমিট কয় ধাপ চূড়ান্ত পর্যায়ে গিয়ে নিয়ে যেতে পারে। আরাত এবার একটু ভাবুক হয়ে বলতে শুরু করলো। এই মুভিগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না, জানিস তো। এই যে দেখ, নায়ক নায়িকা মিলে কয়েকজন বন্ধুকে নিয়ে ভূতের বাড়িতে ঘুরতে যাবে। ওরা আর ঘুরতে যাওয়ার কোনো জায়গায় খুঁজে পায় না। যাবে এক ভাঙ্গাচোরা বাড়িতে, যে বাড়িটা 50 সাল আগে থেকে তালাবদ্ধ হয়ে থাকবে। আবার সেই বাড়ির সামনে পেছনে, ওদের পেছনে এমনভাবে কোথায় থেকে একটা পাগলা টাইপের দারোয়ান চাচা বের হয়ে আসবে। ওরা তো ভয় পাবেই, তার সঙ্গে আমাদের জান বের করার অবস্থা করে সারবে। তারপর দারোয়ান চাচা বের হয়ে সবাইকে বলবে, ঘোর বিপদ, ঘোর বিপদ, যাস না, কেউ যাস না, মরবি, তোরা সব কটা মরবি। বলতে বলতে আবার ওখান থেকে লোকটা কোথাও একটা চলে যাবে। এটা দেখে সব বন্ধুরা একসঙ্গে হেসে ওঠে। লোকটাকে পাগল বলে বাড়িতে ঢুকে যাবে। আরাত বড় করে শ্বাস নিয়ে পুনরায় বলে উঠল। এখন আমার কথা হইল, ওই বাড়িতে যদি ভূত থেকেই থাকে, তাহলে দারোয়ান চাচা এত বছর ধরে বাড়িটা দেখাশোনা করছে কিভাবে? দারোয়ানকে ভূতের কি চোখে পড়ে না? আহিন আলভি ভাবুক হয়ে একসঙ্গে বলে উঠল। তাই তো বিষয়টা চিন্তা করি। আরাত ওদের উৎসাহ পেয়ে পুনরায় বলতে শুরু করলো। দেখ, তারপর বাড়িটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল হবে। তো আমার কথা হইল, তোরা যখন বাড়িতে ঢুকতেই ভয় পাচ্ছিস, তাহলে সবাই আলাদা আলাদা ঘরে থাকতে যাস কেন? আরাতের কথায় আহিন আলভি মুখটা বাঁকা করে বলে। তাই তো। আরাত ওদের মুখটা একবার দেখে নিয়ে আবার বলতে শুরু করলো। তারপর নায়িকা যে ঘরে থাকবে, এটা কোনো সাধারণ ঘর নয়লা, এটা হলো ভূতের ঘর। নায়িকা বিছানা থেকে জানালার দিকে তাকাবে, দেখতে পাবে কেউ একজন বাইরের দিকে একা একা হেঁটে যাচ্ছে। এটা দেখে নায়িকা আবার পাকনামি করে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে ওই ভূতের পিছে পিছে হাঁটা ধরবে আর ভয়ে ভয়ে বলবে, কে 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 ওখানে, কথা বলছো না কেন?
আরে মাইয়া, এটা ভূত। এখন ভূত কি এসে বলবে হাই ম্যাডাম, মাই নেম ইজ চুড়াল? আজও পাবলিক কোথাকার। উফ। আরাত একটা বিরক্তি নিঃশ্বাস ফেলে কথাগুলো বলল। আহিন আরাতের কথাই বলে উঠল। হ্যাঁ আপু, তারপর মেয়েটার ডাকে যখন ভূত সাড়া দিবে না, তখন মেয়েটা লাফ দিয়ে চিৎকার শুরু করবে, ভূত ভূত ভূত। শালি, তুই যখন জানো সেটা ভূত, তাহলে ভূতের পিছে পিছে আসলি কোন দুঃখে, তাই না আপু? আরাত আহিনের কথায় দুহাতেই শব্দ করে তালি দিয়ে শব্দ করলো। নিজেকে ঠিকঠাক করে নিয়ে হাতের আঙুল দিয়ে চুটকি বাজিয়ে বলল, সেটাই তো। তারপর সব ছেলেরা এসে বলবে কি হয়েছে রে, কি হয়েছে রে মধুর মা, চিল্লাস কেন? আরে ভাই, হেটি ভূত ভূত করছে, তারপরেও শুনতে পারস নাই বেডির হইছে কি? তারপর আবার নায়িকা হাত দিয়ে ইশারা করে বলবে ভূত ভূত ভূত। নায়িকার কথা শুনে সবাই হাসাহাসি করবে নায়িকাকে নিয়ে। তুই ভুল দেখছিস রে মধুর মা। কেন কোনো বিড়াল হবে হয়তো। কথাটা বলেই হাসতে হাসতে আলাদা আলাদা ঘরে যে যার মতো চলে যাবে। কেন ভাই, তোদের এক ঘরে থাকতে সমস্যা কি? হ্যাঁ, তোরা আসছিস ঘুরতে, তোরা সবগুলো এক রুমে থাকবি, তা না? রাত কয়টা বাজে জানতে পারি? আরাতের কথা বলার মধ্যেই হঠাৎ ছাদে দরজা থেকে কারো কণ্ঠ ভেসে আসলো। চারজন একই সঙ্গে মাথাটা ঘুরিয়ে সিঁড়ি দরজার দিকে তাকালো। আনাস ছাদের দরজার সঙ্গে হেলান দিয়ে বুকের সঙ্গে দুহাত ভাঁজ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আমাদের সঙ্গে ফোন নেই ভাইয়া, ঘরে রেখে আসছি, বলতে পারলাম না। তুমি কষ্ট করে চেক করে নাও কয়টা বাজে। আরাত কথাটা বলে একটু অবাক হয়ে পুনরায় বলে উঠল, শুধুমাত্র রাত কয়টা বাজে জানার জন্য ছাদে এসছো ভাইয়া? আরাত বসা থেকে দাঁড়িয়ে আনাসের কাছে এগিয়ে গিয়ে হাতের ইশারায় বলল, আরে ভাইয়া, তোমার হাতে তো ফোন দেখছি। তোমার কত ভোলা মন দেখো, নিজের কাছে ফোন রেখে শুধুমাত্র রাত কয়টা বাজে জানার জন্য এত কষ্ট করে পায়ে হেঁটে ছাদে আসছো। হায় রে। আরাতের কথায় আহিন আলভি শব্দ করে হেসে দিল। ওরাও বসা থেকে উঠে এসে দাঁড়ালো আরাতের পাশে। আনাস দরজা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলে উঠল, এত রাতের ছাদে কি তোদের? আনাসের কথায় আলভি বলে উঠল, এত রাত কই ভাইয়া, সবে তো 9টা বাজে। আনাস আলভির দিকে রাগী লুক নিয়ে মাথা দিয়ে ইশারায় আলভিকে নিজের কাছে ডেকে বলল, সবে 9টা বাজে তাই না? আয় এদিকে আয়, তোকে টাইম দেখাই। আনাসের কথাটা বলতে দেরি আলভি পিছাতে দেরি হয় নাই। আলভি নিজের পেটে হাত দিয়ে নাটুকি ভঙ্গিমা করলো। ও ভাইয়া, আমার তো সেই জুলুম দিয়েছে, তুমি আসাতে খেয়াল হলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আমি গেলাম। কথাটা বলেই আলভি এই ছাদ থেকে ওই ছাদ টপকে দিল দৌড়। আনাস আলভি যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে এবার বাকি তিনজনের দিকে তাকাতেই রশ্মিরাত মুখে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে আল্লাহ হাফেজ ভাইয়া বলি রশ্মি ওদের ছাদের দিকে চলে গেল, আর আরাত দরজা দিয়ে নিচে নেমে গেল। আহিন আনাসকে দেখে নিয়ে মুখটা একটু বড়দের মতো সিরিয়াস করে বলে উঠল, আল্লাহ হাফিজ ভাইয়া, তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে তো, এই জন্য আর তোমাকে সময় দিতে পারলাম না। সরি, মন খারাপ করো না কেমন? জানোই তো রাত জাগা ভালো ছেলেদের কাজ না। আনাস আহিনের দিকে রাগি লুক দিতেই আহিন কথাটা বলেই সিঁড়ি দিকে দিয়েছে দৌড়। আনাস আহিনের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, ফাজিলের দল এক একটা। ऊंची है बिल्डिंग लिफ्ट तेरी बंद है कैसे मैं आऊं दिल रजामंद है आहा आजा 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 मेरे सागर वाले राजा तेरी याद सताए दुल्हे राजा तू आजा आजा बैंड बाजा लेके आजा तेरी याद सताए दुल्हे राजा तू आजा ऊंची है बिल्डिंग लिफ्ट तेरी बंद है कैसे मैं आऊं दिल रजामंद है। স্টপ। হঠাৎ করে কারো চিৎকার শুনে আরিশা আর আয়ান নিজেদের নাচ বন্ধ করে। মাথাটা পিছনে ঘোরাতেই দেখতে পেল সাদা রঙের থ্রি পিস পরিহিত শ্যামবর্ণ এক মেয়েকে। হ্যাঁ, চিৎকারটা সেই দিয়েছে। আয়রা নিজের দুহাত দিয়ে খোলা চুলের উপরে কান চেপে ধরে দাঁড়িয়ে আছে, হাতে তার উপন্যাসের বই।
আমার তাড়াহুড়ো করে ডাইনিং টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে গানটা বন্ধ করলো। আরিশা এবার আয়রাকে বলে উঠল। কি সমস্যা, চিৎকার করস কেন? আয়রা কান থেকে হাত সরিয়ে নিয়ে একটু রাগী গলায় বলল, সমস্যা তো তোদের দুজন কি শুরু করেছিস? হ্যাঁ, পুরো বাড়ি মাথায় তুলছিস কেন? কোথায় ভাবলাম মা বাবা বাড়িতে নেই, মায়ের চিল্লাচিল্লি শুনতে হবে না, খুব শান্তি মতো এক কাপ চা হাতে নিয়ে জানালার পাশে বসে উপন্যাসে ফিল্ম নেওয়া যাবে। কিন্তু না, এটা তো আমার নসিবে নেই, তাই না? পুরো বাড়ি ফাঁকা পেয়ে নিজের জামাইকে ডেকে এনে আমার উপন্যাসের 12টা বাজাচ্ছিস কেন? আরিশার মুখে এবার বিরক্তির ছাপ ফুটে উঠল যেন। বিরক্তি মুখ নিয়ে নিজের থেকে 2 বছরের ছোট বোনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমরা তোকে ডিস্টার্ব করলাম নাকি তুই আমাদের ডিস্টার্ব করলি বলতো? কোথায় ভাবলাম মা বাড়িতে নেই, তুই তো তোর উপন্যাস নিয়ে সারাদিন ঘরে পড়ে থাকোস। এই সুযোগে আমরা দুজনকে এনজয় করলাম, কিন্তু না, এটা তো তোর সহ্য হলো না। আমাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হইতে হলো তোকে, তাই না? আরিশার কথায় মুখটা ব্যঙ্গ করে বলল আয়রা, তুই যদি বন্ধ রুমে তোর বরকে নিয়ে ডান্স করতে বিশ্বাস কর, আমি কিছু বলতাম না, বিরক্তি হতাম না। কিন্তু না, আপনি তো নিজের সঙ্গে সোজা এই বাড়িটাকেও ডান্স করাচ্ছেন, সঙ্গে আমার কল্পনাকেও। এই জন্য বাধ্য হয়ে আমাকে আপনাদের মধ্যে হাড্ডি হইতে হলো, বুঝতে পারছেন? আয়রার কথায় আরিশা একটু রাগ নিয়ে বলে উঠল, তুই যখন রুমের দরজা বন্ধ করে উপন্যাস পড়োস নাকি কল্পনায় কাউকে নিয়ে ডুবে মরস, আমি দেখতে চাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে তুই আসলি কেন? চুপ। হঠাৎ আমানের চিৎকারে 2 বোন একেবারে চুপ হয়ে গেল। আমান ওদের দুজনকে চুপ করেই দাঁড়াতে দেখে এবার নিজেই বলতে শুরু করলো, তোমরা দুজনে কি শুরু করেছো? কেউ কারো থেকে কম যায় না, বাবারে বাবা। আমান আয়রার দিকে তাকিয়ে পুনরায় বলতে শুরু করলো, এই শালি, আমার বউ আমাকে নিয়ে শুধু ড্যান্স কেন, আরও অনেক কিছু করতে পারে, বুঝতে পেরেছো? তোমার যদি আমার মতো ড্যান্স করতে ইচ্ছে করে আমাকে বলো, আমার ভাইকে ফোন করে আসতে বলি, আমার ভাই তো সব সময় তোমার জন্য রেডিই থাকে। আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি ভাইয়া। আমানের কথায় এবার আয়রা মুখের আভায় সত্যি সত্যি পরিবর্তন দেখা গেল। আয়রা কথাটা বলে নিজের রুমের ভিতরে গিয়ে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। আয়রার হঠাৎ এমন আচরণ করার কারণ আমান ধরতে না পারলেও আরিশা ঠিকই ধরতে পারলো তার বোনের মন খারাপের কারণটা। 2 বোনই সবসময় এমন খুঁটিনাটি ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এই যে আয়রার হঠাৎ মন খারাপের কারণটা নিমিষেই আরিশা বুঝে নিল। আমান আরিশার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আয়রা এভাবে চলে গেল কেন বুঝলাম না, আমি তো শুধুমাত্র মজা করলাম। আরিশা আমানের কথা ঘোরাতে বলল, বাদ দে তোর কথা, ও এমনি কিছুক্ষণ পরে একাই রুম থেকে বের হয়ে এসে বলবে, আপু আমাকে জলদি নুডলস বানিয়ে দে, খুব খিদে লেগেছে। আরিশা কথাটা বলতে বলতে বন্ধ দরজার দিকে তাকিয়ে মুচকে হাসলো। আমান কিছুক্ষণ আরিশার হাসিটুকু মুগ্ধ চোখে দেখলো। হঠাৎ আরিশা মুখের কাছাকাছি নিজের মুখে নিয়ে নেশা ভরা চোখে তাকালো। ভয়েসটা স্লো করে ধীর কণ্ঠে বলে উঠল, ইনশাল্লাহ বউ, খুব তাড়াতাড়ি তোমাকে আমি আনুষ্ঠানিক করে আমার ঘরে তুলব, আমি তোমাকে কথা দিলাম। জানতে ইচ্ছে হচ্ছে তো ওরা কি হতে পারে? চলুন ফ্ল্যাশব্যাকে এদের পরিচয় জেনে নেওয়া যাক এবার। আহসান তালুকদারের মেয়ে আনহা শেখ, আনহা শেখের স্বামী আতিফ শেখ, আর 2 মেয়েকে নিয়ে ছোট্ট একটা পরিবার। তবে এখন ছোট্ট পরিবারটা ধীরে ধীরে বড় হতে চলছে। যেমন আনহা শেখের বড় মেয়ে আরিশা শেখের কাবিন করে রাখছে, প্রায় 4 মাসের মতো হবে আমান মির্জার সঙ্গে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা বাকি। আমান মির্জা একজন ব্যবসায়িক, পড়াশোনা শেষ করে নিজের বাবার সঙ্গে নিজেদের ব্যবসায় যোগ দিয়েছে আমান। আমানের ছোট ভাইয়ের নাম রাফি মির্জা। ছোট ভাই আর মা বাবাকে সঙ্গে নিয়ে আমানের পরিবার। 2 পরিবারের বড়রা জানে আরিশা আর আমানের ফ্যামিলির পছন্দের তাদের বিয়ে কাবিন করা হয়েছে, অথচ তাদের 4 বছরের প্রেম কাহিনী ছোটদের সবার কানে কানে। আজকে আনহা শেখ তার হাজব্যান্ড আতিফ শেখকে সঙ্গে নিয়ে শপিং করতে বের হয়েছে। মূলত আনহা শেখ যেই দিন শপিং করতে বের হয় পুরো দিন লেগে যায় তার শপিং করতে, নিজেদের জন্য সঙ্গে বাবার বাড়ির জন্য। এখন তো যোগ হয়েছে মেয়ের শ্বশুর বাড়ি। আনহা শেখের শপিং মানে আতিফ শেখের পুরো দিন মাটি হয়ে যাওয়া বউয়ের পিছনে ঘুরতে ঘুরতে।
আনহা শেখ শপিং শেষ করে প্রথমে বাবার বাড়িতে উঠবে। একই শহরে বিয়ে হওয়ার কারণে বাবার বাড়ি প্রথমে পড়ে আনহা শেখের। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি 6-7 মিনিটের রাস্তা হবে। মূলত মা বাবা বাড়িতে নেই, সেই সুযোগে আরিশা সকাল 10টায় আমানকে ফোন করে বলে, আজকে তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই। আমার শ্বশুরের ছেলে যদি আমাকে মিস করে থাকে তাহলে আসতে পারে। গল্লায় যাক কাজ। আমি আসছি বউ, শুধুমাত্র 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। আমান সবেমাত্র নিজের বাড়ি থেকে নিজেদের গোডাউনের দিকে যাচ্ছিল, তখনই আরিশার ফোন আসলো। আরিশার ফোন পেয়ে ফোনের ওপাশ থেকে কথাগুলো বলল আমান। বর্তমান আমান ড্রয়িং রুমের সোফাতে বসে নিজের ফোন ঘাটাঘাটি করছে। আরিশা আমানের জন্য কিচেনে কফি বানাচ্ছিল। হঠাৎ আয়রা ঘরের দরজা খোলার শব্দে আমান দরজার দিকে তাকালো। আয়রা ঘর থেকে হাসি মুখে বের হয়ে আমানের দিকে একবার তাকিয়ে আবার কিচেনের দিকে তাকালো। আমান সোফায় বসে থাকা অবস্থায় হাসি দিয়ে ভ্রু নাচিয়ে আয়রাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি শালিকা, রাগ শেষ তাহলে? আয়রা হাসি মুখে কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, একদম ভাইয়া, ওই আরিশা আপুর আম্মু ফোন করে বলল ভাইয়াকে সঙ্গে নিয়ে মামার বাড়ি যেতে। আর রাত রশ্মিরা মিলে পিকনিকের আয়োজন করছে, চলো চলো দ্রুত চলো। কথাটা বলেই আরিশাকে তাড়া দিতে লাগলো আয়রা। আরিশা কফি হাতে নিয়ে এসে আমানকে কফিটা দিতে দিতে বলল, তা না হয় গেলাম, কিন্তু আমাদের বাড়িতে এটা আম্মু কিভাবে জানলো? কথাটা বলে আয়রার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো আরিশা। আয়রা আমানের দিকে এক নজর তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে আরিশাকে বলে উঠল, আমি বলছি আম্মুকে, এত প্রশ্ন না করে তাড়াতাড়ি চলো না প্লিজ প্লিজ। আরিশা বোনের মুখে স্পষ্ট খুশির ঝিলিক দেখতে পেল। তার বোনটার মামা বাড়ির প্রতি টানের কারণটা খুব ভালো করে জানা। সবসময় মেয়েটা তালুকদার বাড়িতে যাওয়ার কোনো না কোনো সূচনা বের করবে। এই যে কিছুক্ষণ আগে যে মেয়েটা মন খারাপ করে ঘরের দরজা আটকে দিল, এখন মামার বাড়ি যাওয়ার কথা শুনতে চোখে তার কাউকে দেখার ছটফটানি ভেসে উঠছে। কাউকে দেখার আশায় মুখে তার হাসির উল্লাস খেলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনি, রাবেয়া তালুকদার কিচেনের দিকে যাচ্ছিলেন। দরজা দিয়ে আমান আরিশা আয়রাকে আসতে দেখে ওদের তিনজনকে দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন। আমান রাবেয়া তালুকদারকে দেখে হাসি মুখে সালাম দিয়ে উঠল। আমানের সালামের উত্তরে রাবেয়া তালুকদার বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আমান বাবা? তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে মামনি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো। রাবেয়া তালুকদার হাসি মুখে কথাটা বলে আরিশার দিকে তাকিয়ে বলে উঠলেন, আরিশা মা, আমান বাবাকে নিয়ে ওপরে গিয়ে ফ্রেশ হও, আমি ঠান্ডা পানি পাঠিয়ে দিচ্ছি। মামনি, এত ব্যস্ত হতে হবে না, মাত্র শ্বশুরবাড়ি থেকে খেয়ে আসলাম। আমান মুচকি হেসে কথাটা বলে এদিক ওদিক তাকিয়ে পুনরায় বলল, বাকি সবাই কই মামনি? কাউকে দেখছি না যে। মামুনি, আমি উপরে গেলাম। আয়রা ওদের কুশল বিনিময় করার মধ্যে কথাটা বলে কারো উত্তরের আশা না করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আরিশার বুকের সঙ্গে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। এক গ্রামে মামা বাড়ি হয় দুবোন যখন তখন, এবারই তো ও বাড়ি যাওয়া আসা চলেই। তবে আরিশার থেকে আয়রাকে একটু বেশি দেখা যায়। দুবোনের মামা বাড়ির আনাচে কানাচে সব চেনা। ওদের দেখলে যে কেউ ভাববে ওরা তালুকদার বাড়ির মেয়ে। আদিবা তালুকদার নিজের রুম থেকে আমাদের কথা শুনতে পেয়ে রুম থেকে বের হতে হতে বললেন, আরে আমান বাবা যে, কেমন আছে আমান বাবা? আমান আদিবা তালুকদারের দিকে হাসি মুখে এগিয়ে এসে বলল, আলহামদুলিল্লাহ। মামুনি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। এদের কথোপকথনের মধ্য দিয়ে আরিশার মুখটা অভিমানী সুরে বলে উঠল, মামুনিও, তোমাদের এই পরিচয় পর্বগুলো শেষ হয়ে থাকলে আমরা কি উপরে যেতে পারি? রাবেয়া তালুকদার আরিশার কথায় আরিশার দিকে এগিয়ে এসে আদরে হাত দিয়ে আরিশার মুখটা উপরে তুলে বললেন, ওই দেখো মেয়ের কথা, আমাদের মেয়ের কি হিংসে হচ্ছে নাকি? আরিশা মন ভার করে বলে উঠল, তো হবে না? আসার পর থেকে শুধু আমান আমান আমান, আমি কি জলে ভেসে আসছি? রাবেয়া তালুকদার মুচকি হেসে এগিয়ে এসে বললেন, তা হবে কেন আরিশা মা?
আমান বাবা তো নতুন নতুন আমাদের বাড়িতে আসছে, তাই না বলো? হুম হুম, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বিচ্ছুগুলো কই? ওদের তো দেখছি না। ওরা সবগুলো আড়াতের রুমে। যাও, জামাইকে নিয়ে ওপরে যাও। ঠিক আছে মামুনিও। আসসালামু আলাইকুম দুলা ভাই। আমান আর আরিশা আরাতের রুমের সামনে আসতেই আহিন আলভি একসঙ্গে চিল্লিয়ে সালাম দিল আরমানকে। ওয়ালাইকুম আসসালাম। বিচ্ছুকন কেমন আছো বিচ্ছুকন? আলহামদুলিল্লাহ দুলা ভাই, আপনাকে দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেল। আজকে আড্ডা জমে যাবে। আমাদের দুলাভাই এসে পড়ছে। এই আহিন আমাদের দুলাভাইকে তাড়াতাড়ি বসার জায়গা করে দে। আরাত বিছানা থেকে নামতে নামতে কথাগুলো বলে নিজের জায়গায় আমানকে বসার জায়গা করে দিল। তখনই রশ্মি নিচ থেকে হাতে ঠান্ডা পানি নিয়ে এসে পানির গ্লাসটা আমানকে এগিয়ে দিল। ভাইয়া আপনার পানি কাকিমণি পাঠালো। থ্যাঙ্কস। ওয়েলকাম ভাইয়া। রশ্মি নিজের বাড়ি থেকে একদম গোসল করে ফ্রেশ হয়ে আরাদের বাড়িতে আসতে রাবেয়া তালুকদার পানির গ্লাসটা রশ্মির হাতে তুলে দিয়ে বলেন, আরিশা আমান আসছে আর পানিটা উপরে গিয়ে আমানকে দিতে। রশ্মি আরিশার পাশে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপু আয়রা আপু কই? আপুকে তো দেখছি না, তোমাদের সঙ্গে আসেনি? আরিশা রশ্মির কথার উত্তর করলো, এসেছে তো। আয়রা আসবে না এটা আবার জিজ্ঞেস করছিস? দেখ, হয়তো আনাস ভাইকে জ্বালাতে ভাইয়ার রুমে উকি দিচ্ছে। কথাটা বলতেই রুমের সবাই একসঙ্গে হেসে উঠল। এই রুমে কি চাই? আয়রা আনাসের রুমে আনাসকে খুঁজে না পেয়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে নিজে নিজেই মনে মনে ভাবছে রুমটা কতটা সুন্দর, একদম রুমের মালিকটার মতো সুন্দর, পরিপাটি, একদম গুছানো। আজগুবি কথাগুলো ভেবে মুখটা বেঁকে মনে মনে পুনরায় বলে উঠল, মানুষের রুম সুন্দর হয়ে কি হবে? যে ছেলে একটা মেয়ের চোখের ভাষা বুঝতে পারে না, সে আর কিসের গুছানো? কথাগুলো ভাবনার মধ্যে হঠাৎ পুরুষালী কণ্ঠ কানে পড়তে আয়রা হকচকিয়ে উঠল। ভয়েস শুনে চিনে ফেলল কণ্ঠের মালিক কে হতে পারে। আয়রার মুখে নিমিষেই হাসি ফুটে উঠল। হাসি মুখ নিয়ে পিছনে ফিরতে তাকিয়ে দেখল আনাস বিরক্তি মুখে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে আয়রার দিকে। আনাসের পাশাপাশি পিঠে গিটার নিয়ে আশিক দাঁড়িয়ে, ওদের থেকে কিছুটা দূরে হাবিব দাঁড়িয়ে। আনাস পুনরায় বলে উঠল, কি হলো, এই রুমে কেন এসেছিস? দুটো ছেলের সামনে আনাসের কথার উত্তর কি দিবে ভেবে পেল না আয়রা। কিছুক্ষণ আমতামতা করে হঠাৎ কিছু একটা ভেবে বলে উঠল আয়রা, আসলে হয়েছে কি না, মানে আসলে আনাস ভাই আমার বই লাগবে। আয়রা কথাটা বলে আনাসের মুখের দিকে তাকালো। আয়রার অবস্থা দেখে আশিক আর হাবিব ওদের আড়ালে মুচকে হাসলো। বেচারা যে আনাসকে মিথ্যা বলছে এটা এরা মুখ দেখে বুঝে ফেলছে। তোর বই লাগবে ফুফিকে গিয়ে বল, আমাকে কেন বলছিস? আয়রা এবার একটু কাচুমাচু করে অসহায় ফেস করে পুনরায় বলল, না আসলে হয়েছে কি আনাস ভাই, আম্মুর কাছে বইয়ের কথা বললে আম্মু আমাকে তালুকদার বাড়ি থেকে পুরো গ্রাম ঝাড়ু পিটানি দিতে দিতে শেখ বাড়িতে নিয়ে যাবে। আয়রার কথায় এবার আশিক হাবিব দুজনেই অবাক চোখে তাকালো আয়রার দিকে। পড়াশোনা করার জন্য মেয়েটা ওর মায়ের হাতে ঝাড়ু পিটানি খায়। কই, আনাসের ফুপিকে তো ওরা জানে, চেনে এবং ওরা ফুপি বলে ডাকে। একটু রাগিয়েছে, তাছাড়া ভদ্রমহিলা যথেষ্ট শিক্ষিত। উনি ওনার মেয়েকে পড়াশোনার জন্য মারবে কেন তাহলে? আনাস এবার আয়রার কথায় বিছানায় বসে পায়ের দিকে তাকিয়ে জুতা খুলে ব্যস্ত হয়ে পড়ল। আয়রা আনাসের দিকে তাকিয়ে আছে। আশিক এবার আয়রার দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, আয়রা, তুমি সবকিছু খুলে বলো তো বলু, আমরা তোমাকে হেল্প করব। এই যুগে এসেও পড়াশোনা করার জন্য মার খেতে হয়, আজব তো। ফুপি কেন তোমাকে মারবে? ফুপি তো এমন না। ফুপি তোমাকে পড়াশোনা করাবে না কেন? সবকিছু খুলে বলো, দরকার হলে আমি আর হাবিব দুজন মিলে ফুপিকে বোঝাবো। আশিকের কথায় আনাস জুতা খুলতে খুলতে বিরক্তি মুখে বলল, হ্যাঁ, ফুফিকে গিয়ে বল ফুফি আপনার গুণবতী মেয়েকে একটা লাইব্রেরি কিনে দেন। আপনি এভাবে মেয়েটার উপন্যাস পড়া বন্ধ করতে পারেন না। আপনার উচিত আয়রাকে উপন্যাসের বইয়ের মধ্যে ডুবিয়ে রাখা। সারাদিন ওই বইগুলো পড়ে মাথার মধ্যে শুধু প্রেম, বিয়ে, আবেগ, ভালোবাসা এগুলো গুড়গুড় করে আর পড়াশোনার চাঙ্গে ওঠে। যা যা বল গিয়ে ফুফিকে। কথাগুলো বলতে বলতে আনাস ওয়াশরুমের দিকে পা বাড়ালো। এদিকে আশিক হাবিব দুজনে অবাকের চূড়ান্ত পর্যায়ে। দুজন দুজনের মুখ চাচাই করে একসঙ্গে চিৎকার দিল। কি?
দুজন একসঙ্গে চিৎকার দিতে আয়রা কানে হাত রাখলো। হাতের আঙুল আয়রার দিকে তাক করে বলে উঠল আশিক। মানে তুমি এতক্ষণ উপন্যাসের বইয়ের কথা বলছিলে? আয়রা এবার ওদের কথায় মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ, আমি তো উপন্যাস বইয়ের কথাই বলেছিলাম।